দেখছেন এটিএন নিউজ। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, কুরবানি ঈদ চলে গেল বেশ কদিন আগে এবং এ নিয়ে সড়কে দুর্ঘটনার কথা আমরা এর আগেও আমাদের হ্যাপেনিং পয়েন্টে আলোচনা করেছিলাম এবং ঈদ পরবর্তী সময়ে সড়কে আসলে এ পর্যন্ত এই ঈদের ছুটিকে ঘিরে কতটা প্রাণ গেল সে হিসেবে আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে করব। এবং যেটা বলা হচ্ছে আসলে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং তাদের যে মনিটরিং সেল আছে সেখান থেকে যে প্রতিবেদন করা হয়েছে, ঈদ যাত্রার দিন 22 জুন থেকে ঈদ শেষে কর্মস্থল ফেরার যে দিন 6 জুলাই পর্যন্ত 15 দিনের তথ্য দিয়ে যে 299 জন এই কদিনে প্রাণ হারিয়েছেন সড়কে। এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব, যাত্রী কল্যাণ সমিতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে আপনাদের যাত্রী কল্যাণ সমিতির যে মনিটরিং সেল সেখান থেকে একটা প্রতিবেদন করা হয়েছে যে ঈদের ছুটিতে আসলে মোট 299 জন সড়কে প্রাণ হারিয়েছে। এই সংখ্যাটা আপনারা কিভাবে বের করেছেন? দেখুন, আসলে আমরা এই সংখ্যাটি প্রথমবার বের করেছি এমনটি নয়। আমরা বিগত 2015 সাল থেকে যখন আমাদের দৃষ্টিগোচর হলো যে ঈদ কেন্দ্রিক মানুষের যাতায়াত যেমন বেড়ে যায় ঠিক তেমনি করে মানুষের ভোগান্তি বাড়ে, দুর্ঘটনা বাড়ে, ভাড়া নৈরাজ্য বাড়ে। আমরা এই সমস্ত বিষয়গুলোকে মনিটরিং করার চেষ্টা করি এবং এগুলো গণমাধ্যমে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার মধ্য দিয়ে একটা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকার আসলে এই সমস্ত বিষয়গুলোকে এক সময় হয়তো ভিন্নভাবে নিলেও এখন কিন্তু ইতিবাচকভাবে নিচ্ছে এবং সরকার সড়ক নিরাপত্তায় নানান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এর আবার ফলাফলও পাওয়া যায়। আমরা যদি দেখি বিগত ঈদের তুলনায় এবারের ঈদ যদি বিশ্লেষণ করি, এখানে কিন্তু 15% দুর্ঘটনা কমেছে এবং একই সাথে আমরা যদি প্রাণহানি দেখি, প্রাণহানিও প্রায় 33% মতো কমেছে। এটা আসলে সম্ভব হচ্ছে আমরা যখনই এই যে আমাদের অধিকার নিয়ে, মানুষের প্রাণহানি নিয়ে সোচ্চার হই এবং গণমাধ্যমগুলো ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে, প্রচার করে এবং নিয়মিত টক শো আলাপ আলোচনা হয়, তখন সরকার কিন্তু একটা অস্বস্তিতে থাকে। ফলে আমরা দেখতে পাচ্ছি সরকার কিন্তু নানামুখী সড়ক নিরাপত্তায় কর্মসূচি নিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিগত 2014 সাল থেকে যদি বা 2012 সাল থেকে যদি লক্ষ্য করি, সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে সড়ক মহাসড়কের অবস্থা কিন্তু আগের চেয়ে অনেক ভালো এবং অনেকগুলো জাতীয় মহাসড়ক যেগুলো 2 লাইনের ছিল এগুলো 4 লাইনে উন্নীত হয়েছে, যেগুলো 1 লাইনের ছিল এগুলো 2 লাইনে উন্নীত হয়েছে, মাঝখানে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে, অনেকগুলো জেব্রা ক্রসিং অঙ্কন করা হয়েছে, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, ফলে মানুষের অবাধ চলাচলের সুযোগ হয়েছে। কিন্তু এখন যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত জরুরি সেটা হলো যে আমরা সবচেয়ে বেশি অস্বস্তিতে আছি আমাদের ছোট যানবাহনের আধিক্য এবং দৌরাত্ম্য। আপনি যদি দেখেন 2016 সালে আমাদের মোটরসাইকেলের সংখ্যা ছিল মাত্র 15 লাখ, এখন কিন্তু আমাদের মোটরসাইকেলের সংখ্যা প্রায় 50 লাখের কাছাকাছি। অন্যদিকে এই যে করোনা সংকটে যখন গণপরিবহন বন্ধ ছিল তখন কিন্তু জীবন জীবিকা সচল রাখবার স্বার্থে আমাদের এই 2 বছরে প্রায় 40 লাখ ইজি বাইক রাস্তায় নেমেছে এবং এই ইজি বাইকেই করোনা সংকটে যাতায়াত সম্পন্ন হয়েছে। এখন কিন্তু এই ইজি বাইকগুলো আমরা জীবন জীবিকার সাথে মিলিয়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে এই ইজি বাইক বন্ধ করার জন্য মন্ত্রিসভায় একটা প্রস্তাব উঠেছিল, সেখানেও কিন্তু আপনি জানেন কিছু কিছু মন্ত্রীরা কর্মসংস্থানের দোহাই দিয়ে এই নির্দেশনাটা আটকে দিয়েছে, ফলে এগুলো সড়ক থেকে কিন্তু সরানো যাচ্ছে না। ফলে এগুলো যখন গলি সড়ক বা উপসড়কে চলবার কথা থাকে তখন হঠাৎ করে কিন্তু জাতীয় মহাসড়কে উঠে আসে। যেমন আপনি গতকাল দেখেছেন, গত পরশুদিন দেখেছেন, বাসের সাথে এই ইজি বাইকগুলো সংঘর্ষে একটা ঘটনায় 7 জনের প্রাণহানি, একটা ঘটনায় 5 জনের প্রাণহানি হয়েছে। অর্থাৎ এই ধরনের যানবাহনগুলো
অনিরাপদ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা বাংলাদেশের ইজি বাইকের সড়কের কথা জন্য। আমরা যেমন বলছি, মোটরসাইকেলের কথাও যদি একটু আমরা এর ভেতরে আনতে চাই, গত ঈদেও আমরা দেখেছি যে মোটরসাইকেলে বেশ অনেকগুলো প্রাণহানি ঘটেছে। এবার আসলে তত মানে কতটা দেখুন, কমলো? এইবারে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে আপনার এইবারের প্রতি বছরই আমরা দেখি মোটরসাইকেলেই দুর্ঘটনার ক্ষেত্রে এগিয়ে থাকে। এবার আমরা ভিন্ন একটি চিত্র লক্ষ্য করলাম, সেটা হলো যে আপনি জানেন আমাদের সারা বাংলাদেশে আমাদের ধর্মীয় একটা ইয়ে আছে, রেওয়াজ আছে, সেই কারণে কোরবানির পশুবাহী ট্রাক এবং ট্রাক পিকআপের এই ঈদে কিন্তু কোরবানির ঈদে বেশি চলাচল হয়। ফলে আমরা লক্ষ্য করেছি এখানে কোরবানির ঈদে কিন্তু ট্রাক কাভার ভ্যানের দুর্ঘটনার হার সবচেয়ে বেশি হয়েছে। এটা 31.67% দুর্ঘটনা হয়েছে ট্রাক পিকআপ এবং কভার ভ্যানে, এবং একই সাথে পাল্লা দিয়ে মোটরসাইকেলের দুর্ঘটনা হয়েছে 31.10%। সুতরাং দুটোই কাছাকাছি। এখন যে বিষয়টি সেটা হলো যে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে জাতীয় মহাসড়কে ঈদের 3 দিন আগে থেকে অপ্রয়োজনীয় যে সমস্ত মালামাল, সেই পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচলে সরকারের একটা নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এইবারের ঈদে আমরা বড় বড় জাতীয় মহাসড়কগুলোতে লক্ষ্য করেছি এই ধরনের নিষেধাজ্ঞা শতভাগ পালিত হয়নি। ফলে আমরা দেখেছি কোরবানির পশুবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপের সাথে পাল্লা দিয়ে এই সমস্ত যানবাহনগুলো চলেছে। ফলে আমরা ট্রাক এবং কভার ভ্যানের দুর্ঘটনার হারটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি। আমি মনে করি সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছেন আগামীতে যাতে এটা শতভাগ বাস্তবায়ন হয়, সেই নিরিখে যদি কাজ করা যায় তাহলে কিন্তু এই যে এই ট্রাক কাভার ভ্যানের দুর্ঘটনাটা যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে আমার সড়ক দুর্ঘটনা 1/3 কমে আসে। সুতরাং আমরা এই যে ছোট যানবাহনগুলো যেমন কি মোটরসাইকেল এবং ইজি বাইক, ট্রাক কাভার ভ্যান, এই তিনটা থেকে যদি নিয়ন্ত্রণে আনা যায় আমি মনে করি আমাদের সড়ক দুর্ঘটনার হার প্রায় 90% কমিয়ে আনা সম্ভব। অন্যদিকে আমরা বাসের যদি দুর্ঘটনার চিত্র দেখি, বাসের দুর্ঘটনার চিত্র মাত্র 10%। কিন্তু এখন যেই পরিবহনটি যাত্রী বহন করছে বেশি কিন্তু দুর্ঘটনার হার কম, আমি মনে করি সেই জায়গাতে আমাদের নজর দেওয়া দরকার। গণপরিবহনকে বিকশিত করা, বিশেষ করে বাসকে বিকশিত করা এবং বড় যানবাহনের সংখ্যা বাড়ানো, ছোট যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা, আপনি পদক্ষেপের কথা বলছিলেন যে সড়কের প্রাণহানি রোধে আমরা নানা সময় দেখেছি যে সরকারিভাবে এবং বেসরকারিভাবেও নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। বাস্তবে আসলে সেই পদক্ষেপগুলো কতটা বাস্তবায়ন করা হয়েছে বা আদৌ করা হয় কিনা, কি মনে হয়? দেখুন, আমরা একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমান সরকারের কিন্তু নির্বাচনী ইশতেহার ও নিরাপদ সড়কের অঙ্গীকার রয়েছে। এই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কিন্তু নানামুখী উদ্যোগ নিচ্ছে। কিন্তু এখন এখানে আমরা যদি মোটা দাগে যে বিষয়টা দেখি, আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বা আমাদের যে সরকারের যারা এই সড়ক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তাদের কিন্তু টেকনিক্যাল তেমন কোনো জ্ঞান বুদ্ধি নেই এবং আন্তর্জাতিক বাজার থেকে এক্সপার্ট নিয়ে এসে এখানে তাদেরকে কাজে লাগানো এই ধরনের কোনো উদ্যোগও নেই। ফলে আমরা যেই মাত্রায় সরকারের কাছে প্রত্যাশা করি যে সড়ক দুর্ঘটনা একেবারে শূন্যের কোটায় অথবা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, সেটা কিন্তু রাতারাতি সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের দেশে যে পরিমাণে যানবাহন বাড়ছে, মানুষের মুভমেন্ট বাড়ছে, সেই তুলনায় বলতে গেলে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আছে এটি বলাই যেতে পারে। কিন্তু এতে আমরা আত্মতুষ্টি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। সুতরাং আমাদের এই জায়গাতে আমাদের যদি বড় অগ্রগতি করতে হয়, আমাদের ট্রাফিক ব্যবস্থাকে ডেলে সাজানো প্রয়োজন, আমাদের যানবাহনের ফিটনেস প্রদানের পদ্ধতিকে ডেলে সাজানো প্রয়োজন। পাশাপাশি আইনের সুশাসন যদি নিশ্চিত করা না যায়, ইতিমধ্যে আপনি লক্ষ্য করবেন সড়ক দুর্ঘটনায় যে সমস্ত মামলাগুলো হয় এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত হয় না। অবশ্যই এই মামলা নিয়ে আমরা কথা বলবো। আমরাও জানি যে একটা দুর্ঘটনার নানাবিধ কারণ থাকে, শুধুমাত্র আমরা চালককে দোষী করে চালকের বিরুদ্ধে মামলা হয়। চালক নিয়ে কথা বলবো এবং মামলাগুলো নিয়েও কথা বলবো, কি মামলা আছে সেটা নিয়েও কথা বলবো। তবে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টে এই পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা বিরতির পর আমাদের বাকি আয়োজনে ফিরছি, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন। এবং আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টের কথা বলছিলাম যে ঈদে সড়ক পথে 299 জনের প্রাণহানি হয়েছে, যেটা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে। আমি একটু বলতে চাই যে দেশের সড়কে প্রতিদিনই কিন্তু প্রাণ ঝরে যাচ্ছে, এবং এই নিয়ে দুর্ঘটনায় বছরে কত মানুষ মারা যাচ্ছেন, দিনে কত মানুষ মারা যাচ্ছেন, এবং এই যে ঈদের সময়টা আপনারা হিসেব করলেন এর মধ্যেও কত মানুষ মারা গেছে, সেটা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানা রকম তথ্য আছে। এক এক জায়গা থেকে সরকারি বেসরকারি নানা রকম তথ্য আছে, দ্বন্দ্ব সেরকম আছে। হাসপাতালগুলোর চিত্র আসলে কি বলছে? দেখুন, আসলে এখানে যদি আমরা হাসপাতালগুলোর চিত্র দেখি তাহলে কিন্তু দুর্ঘটনার চিত্র কিন্তু ভয়াবহ। আপনি দেখুন, আমরা যেটা 299 জন নিহতের তথ্য আমরা প্রকাশ করেছি, যেটা আমরা গণমাধ্যমগুলো মনিটরিং করে, কিন্তু সব ঘটনা কিন্তু গণমাধ্যমে আসছে না। এবং আপনি একটা বিষয় আমরা সবসময় দেখে আসছি, সেটা হলো যে দেশে জঙ্গি দমনের মতো কার্যক্রম যখন চলে, অথবা জাতীয় নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচন যখন সামনে চলে আসে, তখন সময়গুলোতে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই ইস্যুগুলো প্রায়োরিটি পায়। আপনি দেখবেন স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতায় যদি 2 জন মারা যায়, এটা ফার্স্ট ফেজে লিড হয়, কিন্তু সড়ক দুর্ঘটনায় একসাথে যদি 30 জন মারা যায়, এটা কিন্তু ভেতরের পৃষ্ঠায় সিঙ্গেল কলামে নিউজ হয়। কেননা এটা প্রত্যেক ওই যে নিত্য গড়বার যেমন কদর নাই, এই যে নিত্য ঘটনা এটা, সেই কারণে এটার তেমন কোনো কদর এখানে থাকে না। আসলে আমরা যে 299 সংখ্যার কথা বলছি, আসলে এটাও আসলে প্রকৃত সংখ্যা নয়, এটা একটা প্রতীকীয়তা বলা যায়, অর্থাৎ গণমাধ্যমে যা পেয়েছি। কিন্তু গণমাধ্যমের বাইরের যদি হিসাব ধরি, আমার সড়কে 40 লাখ মোটরসাইকেল চলছে, 40 লাখ ইজি বাইক রাস্তায় আছে। এই ইজি বাইকগুলো প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এটা 2016 সালে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে হিসাবটা আমাদের সামনে হাজির করেছিলেন বাংলাদেশের হাসপাতালগুলোর চিত্র নিয়ে, সেখানে বলেছিল প্রতিদিন আহতের সংখ্যা প্রায় 350, অথচ আমরা 15 দিনে আহতের সংখ্যা পেয়েছি 544। এখন হাসপাতালগুলোতে বলছে প্রতিদিন আহতের সংখ্যা, তখন 2016 সালের কথা, তখন আমার টোটাল যানবাহনের সংখ্যা কিন্তু 16 লাখ বা 17 লাখের কাছাকাছি। এখন কিন্তু যানবাহনের সংখ্যা 54 লাখ নিবন্ধিত, এবং নিবন্ধনের বাইরে আরো 40 লাখ কিন্তু আমার ইজি বাইক আছে। এখন যে বিষয়টি সেটা হলো যে আসলে হাসপাতালগুলোতে আমরা কি দেখছি, আমরা ঢাকা মেডিকেল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই যে ঈদের সময়কালের 15 দিনে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার প্রায় টোটাল 30 থেকে 35% সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হয়েছে। এখানে আমরা প্রতিটি হাসপাতালে প্রায় 2000-এর মতো করে রোগী ভর্তি হয়েছে ঈদের সময়কালে। এখানে প্রায় 30 থেকে 35%, অর্থাৎ আপনার 300 থেকে অর্থাৎ 600 থেকে 700 রোগী প্রায় বলা যায় রোড অ্যাক্সিডেন্টের রোগী এই 2 হাসপাতালে ভর্তি হয়েছে। বাংলাদেশে এই 2 হাসপাতাল একমাত্র হাসপাতাল নয়, প্রত্যেকটা জেলা সদরে হাসপাতাল আছে, প্রত্যেকটা বিভাগীয় সদরে হাসপাতাল আছে, এবং ঢাকা শহরেও অসংখ্য 7 থেকে 8টি বড় বড় ধরনের হাসপাতাল আছে। আমরা যদি পঙ্গু হাসপাতালের চিত্র দেখি, পঙ্গু হাসপাতালে আমরা এই যে হতাহতের সংখ্যা যা যোগ করলে যা হবে তার চেয়েও বেশি ঢাকার পঙ্গু হাসপাতালে কিন্তু এই 15 দিনে রোগী ভর্তি হয়েছে। এখন যেটি আমাদের এখানে যেটি হচ্ছে, বিআরটিও এক সড়ক দুর্ঘটনার রিপোর্ট অতি সম্প্রতি তারা নিজেরাও করছে, পুলিশের পক্ষ থেকেও করা হয়, এবং আমরা দীর্ঘদিন যাবত গণমাধ্যমকে আমরা ওয়াচ করে এই রিপোর্টটা করি। এখন যে বিষয়টি সেটা হলো যে আসলে আমাদের কাছে একটা প্রকৃতপক্ষে একটা সঠিক ডাটা ব্যাংক দরকার, যাতে একটা পরিকল্পনা নেওয়া যায়। কারণ সড়ক দুর্ঘটনায় আমাদের কি পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থার উপর কি পরিমাণ চাপ পড়ছে, তার যদি প্রকৃত চিত্রটাই যদি সরকারের সামনে হাজির করা যেত, আমি মনে করি আমাদের যে করোনার যে ক্ষয়ক্ষতি তার চেয়ে অন্তত 8 থেকে 10 গুণ বাড়তি আমাদের সড়ক দুর্ঘটনায় কিন্তু প্রতি বছরই আমরা প্রাণ হারাচ্ছি। কিন্তু করোনার নিয়ন্ত্রণের জন্য আমাদের যে ধরনের কর্মযজ্ঞ ছিল, অর্থ বরাদ্দ ছিল, সারা দেশকে স্থবির করে ফেলা হয়েছিল, কিন্তু সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে এই ধরনের কোনো কর্মযজ্ঞ আমরা
দেখছি না। আচ্ছা। আমি মনে করি যেটি আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজন। চালকদের দক্ষতার কথা আপনি বলছিলেন, এখন যদি চালকদের অদক্ষতার কথাও আমরা বলি, প্রাতিষ্ঠানিক যে জ্ঞান সেটারও একটু অভাব আছে চালকদের, এবং সাথে সাথে কিন্তু মানসিক স্থিতিরও একটা ব্যাপার আছে চালকদের মধ্যে। এই যে চালকদেরকে আইন শৃঙ্খলা সম্পর্কে একটা সম্যক ধারণা দেয়া বা তাদেরকে আইনগুলো শেখানো বা চালকদের যে শিক্ষামূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো তাদের শেখানো, এবং পাশাপাশি কাউন্সিলিংয়ের কোনো ব্যবস্থা বা উদ্যোগ আপনাদের আছে কিনা? দেখুন, আসলে এই কাজটি করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। যেহেতু রাষ্ট্র একটা বড় ধরনের কাঠামো সারা বাংলাদেশে, আপনি যদি দেখেন এখন রাষ্ট্র বাদ দিয়ে যদি আমরা সংগঠনের দায়িত্ব সম্পর্কে বলি, আমাদের সামর্থ্য কিন্তু অত্যন্ত সীমিত। সরকারও আমাদেরকে কোনো বাজেট সহায়তা দেয় না, বা এই যে অন্যান্য প্রতিষ্ঠান থেকেও তেমন কোনো সহযোগিতা আমরা পাই না। আমরা যদি এই ধরনের সহযোগিতা পাই, নিঃসন্দেহে আমরা এই ধরনের কার্যক্রম করতে আগ্রহী। এখন যে বিষয়টি সেটা হলো যে সরকার রাষ্ট্রীয়ভাবে, কারণ বিআরটিএতে প্রতি 5 বছর পর পর একজন চালককে হাজির হতে হয় তার লাইসেন্সটি নবায়নের জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে হাজির হতে হয়। এছাড়াও এখন স্মার্টফোন সবার হাতে হাতে আছে। স্মার্টফোনে আমি ভালো ভালো মেসেজগুলো তার কাছে পৌঁছে দিতে পারি। আমার এই যে অবৈধ পার্কিংয়ে তার কি ক্ষতি হতে পারে, সিট বেল্ট না ব্যবহার করলে তার কি ক্ষতি হতে পারে, কত টাকা জরিমানা হতে পারে, এই ধরনের ছোট ছোট মেসেজগুলো কিন্তু তার কাছে একটা ভিডিও আকারে আমরা কিন্তু পৌঁছে দিতে পারি। এবং একই সাথে মনে করি সরকার এই ধরনের যদি সচেতনতামূলক কার্যক্রমগুলো নেয় এবং ব্যাপকত্বে চালকদের মাঝে এটা পৌঁছে দিতে পারে, তাহলে আমরা একটা ভালো সুফল পেতে পারি। কিন্তু এখন আমরা শুধুমাত্র চালককে দক্ষ করলে হবে, এখানে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা দরকার। অবশ্যই আইনের সুশাসনের কথা যেহেতু বলছেন, এর ফাঁকেই আমি একটু বলে নেই যে অনেক সড়ক দুর্ঘটনায় দেখা যায় সুষ্ঠু তদন্ত এবং বিচার হয় না, এবং বিচার না করা ছাড়াই দেখা যায় মীমাংসা করার জন্য একটা আর্থিক লেনদেনের একটা ব্যাপার দেখা যায়। এই যে আর্থিক লেনদেন, সেটা কি মৃত্যুর পথটা আরো সুগম করে দিচ্ছে না রাস্তায়? দেখুন, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমরা দীর্ঘদিন যাবৎ পর্যবেক্ষণ করছি সড়ক দুর্ঘটনার মামলাগুলো সঠিক প্রক্রিয়ায় মামলা হয় না, মামলা হলেও সঠিক প্রক্রিয়ায় তদন্ত হয় না। কারণ যখনই আপনি একটা ঘটনায় যখন ভিকটিম মারা যায় তখন কিন্তু প্রকৃত কারণ জানা যায় না, এবং স্পটে একটা সড়কের মাঝে যখন দুর্ঘটনা হয় সেই জায়গায় যদি সিসিটিভি ফুটেজ না থাকে তাহলে কিন্তু আপনি প্রকৃত অপরাধী শনাক্ত করার সুযোগ নেই। আমাদের কিন্তু ট্রাফিক ব্যবস্থা অ্যানালগলি চলছে, এখানে ডিজিটালি এখনো এনফোর্সমেন্ট চালু হয়নি, ফলে আমরা প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারি না। আপনি জানেন সড়ক দুর্ঘটনার জন্য অসংখ্য কারণ বিদ্যমান। এখানে পুলিশও দায়ী অনেক ক্ষেত্রে সড়ক জনপদ দায়ী, অনেক ক্ষেত্রে হয়তো আশেপাশের দোকানদার দায়ী, অথবা কোনো সময় পথচারী দায়ী। কিন্তু আমরা এককভাবে যখনই দুর্ঘটনা সংঘটিত হয় শুধুমাত্র চালকের বিরুদ্ধে মামলা করছি। এমন হতে পারে ওই ঘটনার জন্য চালক দায়ী নয়। আমি চালকদের পক্ষে বলছি এমনটি নয়, আমি বলছি প্রকৃত ঘটনা যখনই যেই ঘটনাটি ঘটবে তার প্রকৃত অপরাধী আমরা যখন বের করতে সক্ষম হব না, তাকে আইনের মুখোমুখি করতে সক্ষম হব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। আর আইনের সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে যদি সড়ক জনপথ অধিদপ্তর দায়ী, তাকে বাদ দিয়ে কেবল চালকের বিরুদ্ধেই মামলা হয়, যদি পুলিশ দায়ী হয় পুলিশকে বাদ দিয়ে যদি এই যে চালকের বিরুদ্ধে মামলা হয়, তাহলে এই চালকটি হতাশ হয়ে পড়ে এবং ওই যে অপরাধী সে আরো উৎসাহিত হয়ে পড়ে। এমনটি হচ্ছে কারণ প্রত্যেকটা ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হচ্ছে। এখনো পর্যন্ত সড়ক জনপদের কোনো প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হয়েছে বা দায়ী কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এমন কোনো নজির নেই। ফলে এখানে আইনের সুশাসনের একটা বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। এখান থেকে যতক্ষণ বেরিয়ে আসা যাবে না ততক্ষণ পর্যন্ত এখানে আইনের সুশাসন অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা নিশ্চয়ই ব্যাপারে নজর দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এটিএন নিউজের দর্শক শ্রোতা যারা দেখলেন শুনলেন সবাইকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম ঈদের যে ছুটি সেখানে সড়কের প্রাণহানি হয়েছে 299 জনের যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, এবং এ নিয়ে আজকে কথা বলার জন্য অতিথি হিসেবে ছিলেন মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব যাত্রী কল্যাণ সমিতি। সচেতনতার কিন্তু কোনো রকম বিকল্প নেই, সেটা সড়কেই হোক যেখানেই হোক। এবং এখন যেহেতু ডেঙ্গুর মৌসুম এবং ডেঙ্গুর ভয়াবহতাও বৃদ্ধি পাচ্ছে, আমাদের দর্শকরা যারা আছেন আমাদেরকে শুনছেন, আমরা অবশ্যই বলবো যে সড়কেও সচেতন থাকবেন এবং ডেঙ্গু প্রতিরোধেও যার
যার জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।